ঠাকুমা, আজ তোমার কথা রাখলাম। আজ এই ভূত চতুর্দশীর সন্ধ্যায় এক এক করে সব প্রদীপ জ্বালাবো আমি। অমৃতা এক এক করে প্রদীপ জ্বালিয়ে বাড়ির উঠোনে, দরজার কাছে, রান্নাঘরে, তুলসী গাছে রাখতে শুরু করে। প্রদীপের হলদে মিঠে আলোয় সন্ধ্যার ছায়া ধীরে ধীরে কেটে যেতে শুরু করে। এই বাড়িতে থাকে অমৃতা। ঠাকুমা নেই বহুদিন, কিন্তু তার কথাগুলো অমৃতার কানে এখনো বাজে। 14টা প্রদীপ জ্বালাবি, তাহলে আত্মারা পথ খুঁজে পাবে। বাংলার এক পুরানো গ্রাম, নাম শশীদিহি। বছরের একটা রাত, সেখানে মানুষে আগুনে আলো জ্বালায় মৃতদের পথ দেখানোর জন্য। সেই রাত নরক চতুর্দশীর রাত। অমৃতা এক এক করে 13টা প্রদীপ জ্বালিয়ে ঘরের 13 জায়গায় রাখে। এখন সে বাড়ির উঠোনের বট গাছটার নিচে। চোদ্দতম প্রদীপটা হাতে নেয় অমৃতা। আগুন দেয়, শিখা জ্বলে ওঠে, দপ দপ করে কাঁপে। তার পরমুহূর্তেই হলুদ প্রদীপের শিখা নীলচে হয়ে যায়। বটগাছটার ওপর থেকে একটা হালকা হাওয়ায় নীলচে প্রদীপের শিখা থেকে কালো ধোঁয়া সরাসরি অমৃতার মুখে গিয়ে লাগে। অমৃতা কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকে। বাতাস একবার হালকা দুলে যায়, তারপর সব শান্ত। তার চোখের ভেতর কিছু একটা বদলে যায়। চেনা ভাবটা মিলিয়ে গিয়ে এক অদ্ভুত শূন্যতা দেখা দেয়। চোখের মণিটাই যেন উধাও হয়ে গেছে। মুখে ধীরে ধীরে ফুটে ওঠে এক অচেনা শীতল হাসি। প্রদীপের আলো তার মুখে বিকৃত ছায়া ফেলে। সে কোনো কথা না বলে ঘুরে দাঁড়ায়। প্রদীপ হাতে বটগাছের ছায়া পেরিয়ে অন্ধকারে গ্রামের পথে বেরিয়ে যায়। আকাশ, আজকে তো ভূত চতুর্দশী। আজ আমাদের এরকম ভাবে বাড়ি থেকে বাইরে বের হওয়াটা কি ঠিক হয়েছে? তাছাড়া নীলকেও তো বলে আসা হলো না। আরে আজকে তো সবাই ঘরে ঘরে প্রদীপ জ্বালাবে। প্রদীপের আলোয় গ্রামটা কিরকম সেজে ওঠে সেটা একটু ঘুরে ফিরে দেখবো না? হ্যাঁ, সে ঠিক আছে। তবে আমি শুনেছি আজকে নাকি মৃত আত্মারা সব পৃথিবীতে ফিরে আসে, আর ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয় তাদেরকেই পথ দেখানোর জন্য। আচ্ছা ভাই, ওরা যদি রাস্তা ভুল করে আমাদের কাছে চলে আসে? এত ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি তোর সাথে। সেটা তো আরো বেশি ভয়ের। কিছু বললি? না না, আমি বলছি এই ভূত চতুর্দশীর রাতে সবাই 14টাই কেন প্রদীপ জ্বালায় বলতো? 10টাও তো জ্বালাতে পারে, গুনতে সুবিধা হয়। ভূত চতুর্দশীর রীতি অনুযায়ী 14টি প্রদীপ জ্বালানো মানে 14 জন পূর্বপুরুষ বা আত্মাকে স্মরণ করা, যাতে তারা অন্ধকারে হারিয়ে না যায় আর বাড়ির মানুষদের রক্ষা করে। আচ্ছা, তাহলে তো আমিও জ্বালাবো। আর একটা কথা, ভূত চতুর্দশীর রাতে 14 প্রদীপ জ্বালানো মানে শুধু আলো জ্বালানো নয়, প্রতিটি শিখা এক একটা আত্মাকে পথ দেখানো। প্রত্যেক প্রদীপ জ্বালানোর সময় অতি অবশ্যই তাদেরকে সঠিকভাবে স্মরণ করতে হয়। কিন্তু যদি কেউ তাদের নাম না নেয়, তাহলে সেই আলো ফিরে আসে না, আত্মা পথ হারায়, রেগে ওঠে।
আর আত্মা রেগে গেলে সে কি করতে পারে তা নিশ্চয়ই তোমরা জানো। কে বলতো লোকটা? কোনো সাধুটা তো হবে হয়তো। একই ভূতের রাত, তার উপর আবার ভয় লাগিয়ে দিয়ে গেল। ছাড়, চল আমরা এগোই। সবাই তো দেখছি প্রদীপ জ্বালাতে শুরু করে দিয়েছে। নিঝুম সন্ধ্যা, আকাশে আধো মেঘ আধো চাঁদের আলো। দূরের বাঁশঝাড়ে ঝিঝির ডাক থেকে থেকে ভেসে আসছে। গ্রামের প্রতিটা বাড়ির উঠোনে বারান্দায় আলিয়ায় একটার পর একটা প্রদীপ জ্বলছে। ছোট ছোট শিখা যেন অন্ধকারের বুক চিরে আলোর বিন্দু ছড়িয়ে দিচ্ছে। হালকা বাতাসে প্রদীপের শিখা দুলে উঠছে, কখনো লালচে কখনো সোনালি। বৃদ্ধরা উঠোনে বসে পাকা ধানের গন্ধে ভরা বাতাসে গল্প বলছেন পুরানো দিনের ভূত চতুর্দশীর কথা। ছোটরা ছুটাছুটি করছে, হাত ভরা মোমবাতি নিয়ে ঘরে ঘরে ঘুরছে, যেন ভয় আর মজার এক অদ্ভুত খেলা চলছে। কোথাও শোনা যায় বাঁশির টান, কোথাও বা কুকুরের হালকা ডেকে ওঠা, আর কোথাও দূর থেকে শাঁখ বাজে। সব মিলিয়ে এক রহস্যময় অথচ আপন জগৎ। পুকুরের পাড়ে সারি সারি প্রদীপ জ্বলছে, জলের ওপর তাদের প্রতিচ্ছবি নাচছে। বাতাসে সর্ষে ফুলের গন্ধ মিশে আছে। মনে হয় আজ রাতটা যেন সত্যিই অন্যরকম। পুরনো রূপের এক ভৌতিক ছোঁয়া আছে এতে। তারাপদ, চল ভাই, ওই দিকের বড় পুকুরটার কাছে যাই। নীল বলছিল ওখানে নাকি গ্রামের সকলে প্রদীপ জ্বালাতে যায়। কিন্তু অন্ধকার তো। তাছাড়া দেখ ভাই, আমরা কিন্তু এখানে নতুন, এখানকার রাস্তাঘাট ঠিক মতো জানি না, কোথায় কি বিপদে পড়বো বাদ দে না। ওই তো কেউ একজন প্রদীপ হাতে ওই দিকেই যাচ্ছে মনে হচ্ছে। আয় আয়, ওনার সাথেই পিছু পিছু চলে যাব। আমরা সেই প্রদীপ হাতে পথযাত্রীর পিছু পিছু এগিয়ে চললাম। পেছন থেকে গ্রামেরই কোনো মেয়ে বলে মনে হলো। লাল পেরে শাড়ি পরে হাতে জ্বলন্ত প্রদীপ নিয়ে এগিয়ে চলেছে মেয়েটি। ঘোমটা দিয়ে মুখের বেশিরভাগটাই ঢাকা। এই যে শুনছেন, আপনি কি ওই বড় পুকুরটায় প্রদীপ জ্বালাতে যাচ্ছেন? মেয়েটি নিরুত্তর, প্রদীপ হাতে এক মনে হেঁটে চলেছে। ভাই, মেয়েটা কি কথা বলতে পারে না নাকি বলতো? বুঝতে পারছি না। এই যে, আপনি কি পুকুরের দিকে যাচ্ছেন? আমরা এখানে নতুন, আমার এক বন্ধু নীলের বাড়ি এসেছি। রাস্তা ঠিক মতো জানি না, তাই আপনার সাথেই যাচ্ছি। আপনি গ্রামের ওই দিকের পুকুরটায় প্রদীপ জ্বালাতে যাচ্ছেন তো? আমার বন্ধু নীল বলেছিল যে গ্রামের সম্ভবত এদিকটাতেই একটা বড় পুকুর রয়েছে, সবাই নাকি প্রদীপ জ্বালাতে যায়, তাই আমরা দেখতে যাচ্ছি।
ভাই, মেয়েটা কি শুনতে পায় না নাকি? এই যে কালো নাকি আপনি? কতক্ষণ ধরে ডাকাডাকি করছি, কিছুই তো বলছেন না। তারাপদ, মেয়েটার সাথে বকতে বকতে তো রাস্তায় দেখা হয়নি। এ কোন রাস্তায় এসে পড়েছি আমরা? ভাই, এটা তো সম্ভবত কোনো শ্মশান। তাই তো রে ভাই। চাঁদের আলো কুয়াশায় ডুবে আছে, বাতাসে ভাসছে পুরনো চিতার কাঠের গন্ধ। পথের দুপাশে শুকনো শিমুল গাছ, তার ডালগুলো কঙ্কালের হাতের মতো এগিয়ে আছে আকাশের দিকে। মাটির পথ সরু, কাদা আর শুকনো পাতার মিশেলে পিচ্ছিল হয়ে আছে। শ্মশানের মাটিতে যেন পায়ের শব্দ ঠিক পড়ছে না, যেন মাটি শব্দ গিলে নিচ্ছে। প্রদীপ হাতে মেয়েটি সামনে হাঁটছে, আলোটা টিম টিম করছে। হঠাৎ সেই আলো একবার গাছের ছায়ার দিকে পড়তেই মনে হলো গাছের ছায়ার ভেতর কেউ যেন নড়ে উঠল। বাতাস থমকে গেল। তারপর ধীরে ধীরে যেন কুয়াশার ভেতর থেকে কেউ একটা ফিস ফিস করতে লাগলো। কেউ যেন হেঁটে যাচ্ছে পাশে, আবারও অদৃশ্য হয়ে যাচ্ছে। দূরে কোথাও থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আমরা যেন এখানে একা নই। ওই প্রদীপের আলো অনুসরণ করে কেউ বা কারা যেন আমাদের পিছু পিছু হেঁটে আসছে। প্রদীপের আলোটা হঠাৎ ঝলসে ওঠে, আর এক মুহূর্তেই চারপাশের গাছের ছায়াগুলো যেন মাংসের মতো থরথর করে নড়ে ওঠে। প্রদীপ হাতে হাঁটতে হাঁটতে অমৃতা শ্মশানের একটা বিশেষ জায়গায় গিয়ে দাঁড়ায়। আশেপাশে কোনো হাওয়া নেই, অথচ তার হাতের প্রদীপের শিখাটা কাঁপতে শুরু করেছে। তারপর সেটা নিভে যায়। আমার আলো নিভে গিয়েছিল, কেউ ফিরিয়ে দিল না, তাই আমি অন্যের আলো নিব। আকাশ, পালা ভাই, ও মানুষ না, ভূত। না, থাম, আমার কিছু একটা গোলমাল মনে হচ্ছে। তুই এদিকে আয় আমার সাথে। আমরা পিছিয়ে গিয়ে একটা গাছের আড়ালে দাঁড়ালাম। দেখলাম মেয়েটির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার সামনে অবিকল তারই মতো দেখতে আরো একটা প্রতিচ্ছবি দাঁড়িয়ে রয়েছে। কে তুমি? কেন আমার মতো দেখতে? কেন নিয়ে এসেছো আমাকে এখানে? আমাকে চিনতে পারছিস না অমৃতা?
আমি সেই রক্ত যা তোর শিরায় বইছে শত বছর ধরে। তুমি আমার রক্ত? কি বলছো তুমি? তোর 14 প্রদীপ জ্বালানোর কথা ছিল মনে আছে, কিন্তু তুই ভুলে গেছিস শেষ প্রদীপটা কাকে উৎসর্গ করতে হয়। তুই আমার নাম উচ্চারণ করিসনি, আমার আত্মাকে ডেকেছিস কিন্তু স্বাগত করিসনি। তুমি আমার পূর্বপুরুষ, কিন্তু আমি তো কাউকে ডাকতে চাইনি। ডাকিসনি, তবু আমার দরজায় আগুন ছেড়ে গেছিস, শতাব্দীর ঘুম ভেঙে দিয়েছিস, অথচ আমার জন্য এক ফোঁটা তেলও ঢালিসনি প্রদীপে। এখন আমি ফিরবো তোর রক্তে, তোর শরীরে। না, আমি কাউকে কষ্ট দিতে চাইনি। আমার প্রতিশোধ সম্পূর্ণ হবে কেবল তখনই যখন আমি আবার জীবিত হব তোর ভেতর দিয়ে। তোকে মরতে হবে। ভাই, ব্যাপারটা এখন আমার কাছে একদম পরিষ্কার। অমৃতা 14 প্রদীপ জ্বালাচ্ছিল, কিন্তু শেষ প্রদীপটা জ্বালানোর সময় ওর পূর্বপুরুষকে স্মরণ করেনি। তাই ওর পূর্বপুরুষের আত্মা এখন রেগে গিয়ে ওর শরীরে প্রবেশ করেছে। ওকে মেরে ওর শরীর দখল করতে চায়। ওকে বাঁচাতে হলে আমাদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ? তোর কাছে তো দেশলাই আছে না? দেশলাই? আমার কাছে দেশলাই কোথা থেকে আসবে? না, আমার কাছে নেই। ভাই, এটা মজা করার সময় নয়, দেশলাইটা দে। আচ্ছা, এই নে। বাবাকে বলিস না। এদিকে আয়। সামনের সেই প্রেতাত্মা আবারও অমৃতার শরীরে প্রবেশ করে সে জোরে জোরে চিৎকার করতে থাকে, যেন কেউ ধীরে ধীরে তার শরীরে দখল নিচ্ছে। তারাপদ, মেয়েটার হাত থেকে প্রদীপটা কোথায় পড়লো তাড়াতাড়ি খোঁজ। প্রদীপটা তো এখানেই পড়লো, দেখলাম তো। এই তো এখানে। এই না ভাই, এখানে রাখ, আমি জ্বালাচ্ছি। আমি অমৃতার পূর্বপুরুষদের স্মরণ করে প্রদীপে আগুন জ্বালালাম। হলদে শিখা জ্বলে উঠল। অমৃতা জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এই যে শুনছেন? ও কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, ও চলে গেছে। তোমার ভুল ছিল যে তুমি ওই 14তম প্রদীপটাতে আগুন জ্বালানোর সময় তোমার পূর্বপুরুষকে স্মরণ করোনি, তাই ও তোমার উপর আক্রমণ করেছিল। আমি ওকে স্মরণ করে তোমার প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি, তাই ও এখন প্রদীপের শিখায় শান্ত হয়ে গেছে। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। হ্যাঁ চল ভাই, আমার এখানে খুব ভয় করছে।